আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই ট্রাস্ট ট্যুরিজম শিরোনাম। অবৈধ সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের 10 বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসবের আয়োজন করেছে জেলা পরিষদ। উৎসবে থাকবে জাতির পিতাকে নিয়ে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। দেশে আবারও আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। 24 ঘন্টায় 912 জন আক্রান্ত শনাক্ত। করোনার ভ্যাকসিনের প্রথম ডোজের 8 সপ্তাহ পর দেয়া হবে দ্বিতীয় ডোজ। তারিখ জানানো হবে SMS এর মাধ্যমে। সিলেট বিভাগে একজন আক্রান্ত শনাক্তের দিনে করোনা থেকে সুস্থ হলেন 9 জন। 24 ঘন্টায় মারা যাননি কেউ। 7 মার্চ উপলক্ষে সিলেটে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে 3 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের একটি মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের 10 বছরের কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। মঙ্গলবার আপিল আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি AKM জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রায় ঘোষণা করেন। 2007 সালের 24 অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। 2008 সালের 27 এপ্রিল তাকে 13 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। 2009 সালের অক্টোবরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। 2011 সালের জানুয়ারিতে হাইকোর্ট হাজী সেলিমের সাজা বাতিল করলে দুর্নীতি দমন কমিশন ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। আপিলের শুনানি শেষে 2015 সালের 12 জানুয়ারি রায় বাতিল করে পুনরায় শুনানির আপিল বিভাগ। এদিকে সম্পদের তথ্য গোপনের অভিযোগে জজ আদালতে হাজী সেলিমের 3 বছরের যে কারাদণ্ড হয়েছিল সেই অভিযোগ থেকে মঙ্গলবার তাকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার 30 দিনের মধ্যে পুরান ঢাকার এই আওয়ামী লীগ নেতাকে বিশেষ জজ আদালত 7-এ আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তার জামিননামা বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব। আগামী 17 মার্চ থেকে জেলা পরিষদের উদ্যোগে জেলা স্টেডিয়ামের বাস্কেটবল গ্রাউন্ডে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে থাকবে জাতির পিতাকে নিয়ে স্মৃতিচারণ, বঙ্গবন্ধুকে নিয়ে ভাবনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। মঙ্গলবার বঙ্গবন্ধু উৎসবের লোগো উন্মোচন ও মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানান জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। মিট দ্য প্রেসে জানানো হয়, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা পরিষদ প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে 3 দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব পালন করবে। জাতির পিতার আদর্শ ও ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টা সিলেটবাসীর কাছে পৌঁছে দিতে এ ব্যতিক্রমধর্মী উৎসবের আয়োজন করা হয়েছে। 3 দিনব্যাপী উৎসবের প্রথম দিন 17 মার্চ বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি এবং বঙ্গবন্ধু ও স্বাগত ভাবনা শীর্ষক আলোচনা সভা ও গীতিনৃত্য, নাট্য রূপান্তরের গান। দ্বিতীয় দিন 18 মার্চ বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মুর্শেদ আহমদ চৌধুরী। ওই দিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানে বঙ্গবন্ধু স্মরণ। উৎসবের শেষ দিন 19 মার্চ বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ MP। সমাপনী অনুষ্ঠানে থাকবে মুজিববর্ষ উপলক্ষে জেলা পরিষদ কর্তৃক প্রকাশিত স্মারক এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে সিলেট জেলা পরিষদের প্রযোজনায় নির্মিত গীতিনৃত্য নাট্য মহানায়ক। এইটার ক্রেডিট নেবেন আমার প্রধান এবং আমরা সহযোগিতা করেছি, আপনাদের দাওয়াত দিয়েছেন। আপনারা যদি আসতেন তাহলে তো এটা কিন্তু নিজেই থাকতেন, তাইলে আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনারা বেশি। দেশে আবারও আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় রাজধানী সহ সারা দেশের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় 912 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 5,52,087 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 13 জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই পুরুষ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,489 জনে। গত 24 ঘন্টার মতো সম্প্রতি এত বেশি সংখ্যক রোগী শনাক্ত হয়নি। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ছিল 5%-এরও বেশি। সপ্তাহখানেক আগেও এই হার ছিল 2%। শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছিল 4%-এর উপরে। শুক্রবার নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হন 635 জন। এরপর শনিবার 540 জন, রোববার 606 জন ও সোমবার 845 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। আর মঙ্গলবার এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 912 জনে। গেল 24 ঘন্টায় দেশের 219টি ল্যাবরেটরিতে 17,973টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 17,775টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 41,80,938টি। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,229 জন। আর এ পর্যন্ত এ ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন 5,05,339 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5.13%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.20% ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 91.053%। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.54%। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। আজ পর্যন্ত এই মহামারীতে মোট মৃত্যু হয়েছে 8,489 জনের। এদের মধ্যে পুরুষ 6,430 জন ও নারী 2,069 জন। দেশে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে জাতীয় পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলছে। প্রথম দিকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ 4 সপ্তাহ পরে দেওয়ার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে সেটি 8 সপ্তাহের ব্যবধানে দেওয়া হবে বলে জানানো হয়। আর নতুন তারিখ মুঠোফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যারা ইতোমধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে SMS-এ। যাদের ইতোমধ্যে 4 সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার কথা বলা হয়েছিল তাদেরকেও SMS এর মাধ্যমে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। তবে কবে থেকে এই SMS দেওয়া হবে তা নিশ্চিত করে বলতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান বলেন, যারা জানুয়ারির 27 ও 28 তারিখে প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারা দ্বিতীয় ডোজ নেবেন 8 সপ্তাহ ব্যবধানে, অর্থাৎ 27 ও 28 মার্চ। 7 ফেব্রুয়ারি থেকে যারা প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাদের 27 এপ্রিল দ্বিতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে সবাইকে দ্বিতীয় ডোজ নেওয়ার তারিখ ও সময় জানিয়ে SMS দেওয়া হবে, তবে নির্ধারিত সময়ের মাঝেই সেটি দিয়ে দেওয়া হবে। সিলেটে গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 9 জন। তবে এই সময়ের মধ্যে করোনায় সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্ত একজন সহ সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 16,406 জনে। এর মধ্যে সিলেট জেলার 9,896 জন, সুনামগঞ্জের 2,557 জন, হবিগঞ্জের 2,006 জন ও মৌলভীবাজারের 1,947 জন। গেল 24 ঘন্টায় সুস্থ হওয়া 9 জন সহ এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 15,746 জন। আর নতুন করে কারো প্রাণহানি না হওয়ায় এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা 269 আছে। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে 3 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকাল 5টায় জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্তের সভাপতিত্বে ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আসকার ইবনে আমিন লস্কর রাব্বির পরিচালনায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান A.Z. রওশন জেবিন রুবা, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোহাম্মদ রেনু,
সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান স্বর্ণলতা রায়, ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, জেলা পরিষদ সদস্য সুষমা সুলতানা রুহি সহ অন্যান্য অতিথিরা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষা সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।